সমন্বিত কৃষিতে নেই কোনো অপচয়, পুরোটাই সম্পদ। আর পরিকল্পিতভাবে সমন্বিত কৃষি উদ্যোগ গ্রহণ করার ফলে কিন্তু লাভবান হচ্ছে কৃষকরাও। আমরা দীপ্ত কৃষি টিম আজকে চলে এসেছে এমনই একটি সমন্বিত কৃষি উদ্যোগ আপনাদেরকে ঘুরে দেখাতে চাঁপাইনবাবগঞ্জের গনির মোড়ে। স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির নিয়মিত আয়োজন দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, স্পন্সর্ড বাই এয়ার মালিক সিজ। আর এই পুরো আয়োজনে আপনাদের সাথে আছে আমি জান্নাতুল ইসলাম মিম। আশা করছি আপনারাও পুরো আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম বাবু ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। আমি তো দেখতে পাচ্ছি যে এখানে অনেক মাছ। এই মাছ কি সব আপনার? জি, এই সব মাছ আমার। আচ্ছা আচ্ছা, এখানে কি মাছ আমরা দেখতে পাচ্ছি এগুলো? এগুলো রুই, কাতল, মৃগেল, সিলভার কাপ। আচ্ছা, মানে সব কার্প জাতীয় মাছ। আচ্ছা, তো এখানে তো আমরা একটা পুকুর দেখতে পাচ্ছি। আপনার কি একটা পুকুর? না, আমার 5টা পুকুর এখানে। ও আচ্ছা, মানে কি পুরো জায়গাটা পাশে জুড়ে? একটা আছে, ওই পিছনে আছে 3টা। আচ্ছা আচ্ছা, 5টা পুকুর আমরা। আচ্ছা, না আমরা তো এমনি পুকুরের চারপাশে দেখতে পাচ্ছি যে কিছু কলা গাছ, আবার এদিকে কিছু মনে হয় সম্ভবত মালটা গাছও দেখতে পাচ্ছি। মানে এটা কি আপনার কোনো প্রজেক্টের অংশ বা হ্যাঁ, কিছু? প্রজেক্টের অংশ অবশ্যই। আচ্ছা, আমার এই প্রজেক্টে মালটার বাগান আছে, কমলা গাছ আছে। আমার লেট ভ্যারাইটিস যে আমগুলো, জি, যে এই আমের গাছ আছে প্রায় 800 পিস আমাদের। আর কলা গাছ আছে, কলা গাছ প্রায় 4000 কলা গাছ আছে আমাদের এখানে। মানে আমি কি বলতে পারি যে সমন্বিত কৃষি যে বিষয়টা আপনি অবশ্যই। সেটা নিয়ে কাজ করছেন, বা বেশ চমৎকার। তো আপনি আসলে কিভাবে পরিকল্পনাটা করেছিলেন বা কি ভেবে, মানে আপনার শুরুটা যদি একটু আমাকে বলতেন। মাছ চাষে যদি বলতে যাই, মাছ চাষে তো আমরা প্রায় 15 বছর। জি, এবং আমি যদি এখন বর্তমানে বলতে যাই, আমরা প্রায় 5 বছর যাবত একটা কাজ করছি যে আমরা নিরাপদ খাদ্য নিয়ে কাজ ও করছি। আচ্ছা, চমৎকার। যে আমার মাছটা নিরাপদভাবে উৎপাদন করব আমরা, জি, আমার যে ফলগুলো আছে সেটা নিরাপদভাবে আমরা উৎপাদন করব, আমার সবজিটা নিরাপদ হবে। এবং এটা নিয়ে আমাদের দীর্ঘ পরিকল্পনা আছে যে এই মাছটা আমরা নিজেরা উৎপাদন করে এই মাছটা প্রসেসিং করে আমরা বাজারজাত করতে চাই, নিরাপদভাবে বাজারজাত করতে চাই, এটা যেন মানুষের স্বাস্থ্যের কোনো ঝুঁকি না হয়। হ্যাঁ, আমরা এখানে মাছগুলো দেখতে পাচ্ছি যে অনেক বড় হয়ে গিয়েছে, মানে সবগুলাই হয়তো আপনারা এখন বাজারে পাঠিয়ে দিবেন। তো আপনি যদি আমাকে একদম শুরু থেকে বলতেন যে যে পোনাটা যে ছাড়ছেন ওই সময়টা থেকে যদি একটু বলতেন। এখানে রুই, কাতল, মৃগেল, সিলভার কাপ এবং কাতল মাছ কালচার করা হয়, এটা কাপ ফ্যাটেনিং বলি আমরা। আচ্ছা পোনাটা আমরা সেট করি, মানে পোনার বয়স 1 বছর প্লাস হবে। আচ্ছা, 1 বছর প্লাস হওয়ার পর সেট করি। রুইটা 600-700 গ্রাম, আমার কাতলটা 1 কেজি প্লাস, আমার মৃগেলটাও 600-700 গ্রাম, সিলভার কাপ 500-600 গ্রাম, আমরা এই সাইজে মাছ সেট করি। এবং আমরা প্রথম বাজারজাত করি, এটা আমাদের নতুন প্রযুক্তি, আচ্ছা, প্রথম বাজারজাত করি আমরা 150 দিন, মানে প্রায় 5 মাস পর থেকে। তারপরে আমরা মোট 4বারে, বছরে 4বার মাছ ধরি, পরে গেলে 45 দিন পর মাছ ধরি আবার। আচ্ছা, মানে টোটাল কয়বার মাছটা ধরছেন? টোটাল 1 বছরে 4বার মাছ ধরি। ও আচ্ছা, 4বার। আমরা তো দেখি যে নরমালি একবার বা দুইবার মানুষ হচ্ছে মাছটা তোলে, আপনি 4বার। জি, মানে এটাই আমাদের নতুন কালচার আচ্ছা। যে আমরা এই মাছটা 4বার ধরি। এবং এই 4বার ধরে যেটা হয়েছে, এই মাছটা আমাদের উৎপাদন প্রায় ডাবল। 1 বিঘার একটা হিসাব দিই, আচ্ছা আমরা প্রতি বিঘাতে রুই দিই 250 পিস, আচ্ছা, আমরা কাতল দিই 70 পিস, আমরা মৃগেল দিই 100 পিস এবং সিলভার কাপ দিই 25 পিস। আমরা যে 1 বিঘায় 250 পিস রুই দিলাম, রুইয়ের কথাই যদি বলতে যাই, 1 বিঘায় 250 পিস রুই, এই জায়গায় যখন আমরা প্রথমবার মাছ ধরছি, তো 25% মাছ আমরা ধরে হারভেস্ট করছি, যেটা বাজারজাত করছি। আচ্ছা, তো এই জায়গায় আমার মাছটা কমে গেল, আমার মাছটা প্রায় 60-65 পিস কমে গেল, জি। মাছটা আবার জায়গায় পেলো। আমরা 45 দিন পর আবার যখন 60-65 পিস ও ধরছি, মানে হচ্ছে যে মাছের সংখ্যাটা কমে গেলে বাকি মাছগুলো মানে তুলনামূলক বেশি জায়গা পাচ্ছে। বেশি জায়গা পেয়ে আচ্ছা যাচ্ছে, আচ্ছা, জি, গ্রোথটা হচ্ছে। এবং এটার হলো মজার বিষয়টা বলি, লাস্টটাই বলি, যে আমরা যে 3য় এবং 4র্থ ধাপে যে মাছটা ধরবো, সেই মাছটা আমার যে রুই মাছটা যদি আমরা বলতে যাই, রুই মাছটা আমরা প্রায় 4 থেকে 5 কেজি আমার ওজন চলে আসবে। এত বড় হয়ে এত বড় যাচ্ছে? হয়ে যাচ্ছে। আচ্ছা, আর এমনিতে আপনি ফিডের কথা বলছিলেন, তো সেটা আপনারা কিভাবে কি করছেন? ফিড আমরা রেডি ফিড খাওয়াই। আমি ফিডের ব্যাপারেও বলি, ফিডটা আমাদের নিজস্ব ফিড, ওই নিরাপদ ফিড আমরা মাছকে খাওয়াচ্ছি, আমার মাছটাও নিরাপদ। আমরা সাধারণত 1 বিঘায় 20 থেকে 25 মণ মাছ উৎপাদন করি আচ্ছা, 1 বছরে, বা হলো কেউ এখন হয়তো অনেকেই 28-30 মণ হতো গেছে। সে জায়গায় কিন্তু আমরা এখন এটাকে বলছি যে 40 থেকে 45 মণ সম্ভব 1 বিঘায় উৎপাদন। আচ্ছা আচ্ছা, তো এই জায়গাতে বলছি আমরা ডাবল, যে 20-25 মণের জায়গায় 40 থেকে 45 মণ।
আচ্ছা, আর এমনিতে ভাই হচ্ছে যে পানির বিষয়টা, যে আপনারা যেহেতু বছর বছর মাছ করছেন এবং প্রতি বছরই হচ্ছে মানে অনেক বেশি পরিমাণে মাছ করছেন, সেক্ষেত্রে পানিতে কি কোনো সমস্যা হয় বা পানির জন্য আপনারা কোনো পদ্ধতি গ্রহণ করছেন? হ্যাঁ, অবশ্যই। আমরা একটা জিনিস তো জানি যে আমরা যে মাছকে খাবার দিচ্ছি, এই যে মাছের যে বিষটাটা, এটা তো পুকুর থেকে তো বের হতে পারে না, এই বিষটাটা তো পুকুরে জমা থাকছে। এই জায়গাতে আমরা প্রতি 15 দিন পর পর পানি টেস্ট করি। এই পানি টেস্টটা আমাদের অ্যামোনিয়া টেস্ট হয়, আমাদের পিএইচ টেস্ট হয়। এটা আমরা স্ট্যান্ডার্ড লেভেল রাখার চেষ্টা করি। মাছে ভালো রেজাল্ট আসতে হলে, মাছে লাভবান হতে হলে পানি মাটি ভালো রাখতে হবে অবশ্যই। এবং এর সাথে সাথে আমরা প্রোবায়োটিক ব্যবহার করি, যেটা উপকারী প্রোবায়োটিকটা কেন? উপকারী ব্যাকটেরিয়া। এই প্রোবায়োটিকটা যে কাজ করে, এই প্রোবায়োটিক পানি মাটি ভালো রাখে এবং এই যে মাছের বিষটাটা, এই বিষটাটা তারা শোষণ করে ফেলে, প্রোবায়োটিক শোষণ করে ফেলে এবং খাবারে পরিণত করে দেয় ওই ও বিষটাটাকে। আচ্ছা আচ্ছা, মানে ওই যে আমরা যেটা বলি যে সমন্বিত খামারে আসলে মানে কোনো অপচয় নেই, পুরোটাই সম্পদ, জি, ঠিক জি। সেই বিষয়টাই হচ্ছে। জি। তো ভাই আপনার এখানে খামারে তো আমরা দেখতে পাচ্ছি যেখানে অনেকগুলো জেলে ভাই আছে, এরকম কতজন আপনার এই খামারে কাজ করছে? জেলেরা আমাদের যখন মাছ ধরি আমরা ওনারাকে ডেলি স্যালারি মানে ডেলি বেতনে নিয়ে নিই আমরা। আচ্ছা আচ্ছা আর এমনি আমাদের মাসিক হিসাবে এখানে আমরা 4 জন কাজ করি। ভাই, আমরা তো আজকে আসলে আপনার সমন্বিত একটা খামার দেখছি। মৎস্য চাষ অনেকেই করে, ফলের বাগান অনেকেই করে, কিন্তু এই যে সমন্বিত খামার যেটা, এটা কিন্তু আমরা তুলনামূলক বাংলাদেশে একটু কম দেখতে পাই। তো এটা কম হওয়ার কারণ কি, এবং এটা নিয়ে যদি কেউ কাজ করতে যায়, কোনো খামারি বা কৃষক যদি এটা নিয়ে কাজ করতে যায়, সেক্ষেত্রে তাদের আসলে কি করতে হবে একটু যদি ধারণা দিতেন। আচ্ছা, এখানে তো যদি সম্মিলিত খামার যদি বলতে যাই, যে প্রথমে তো আগে জায়গা নির্ধারণ করতে হবে জি অবশ্যই। এবং যোগাযোগ ব্যবস্থা ভালো থাকতে হবে। আচ্ছা, তারপরে আমি মনে করি যে ওই জায়গায় সম্মিলিত খামার করা সম্ভব। সম্ভব। আচ্ছা ঠিক আছে। আর এমনিতে আপনার যে যে সমন্বিত খামার যেটা, এটা করতে গিয়ে কি এখন পর্যন্ত আপনি মানে সমস্যা তো হয়, মানে সমস্যা হয় এবং সমস্যাটা আপনারা উতরেও যান, তো কি কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি? আমরা এখন এমনিতে যে প্রথম সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে ইলেকট্রিক ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা একটু সমস্যা। আচ্ছা। তো আমরা যোগাযোগ করেছি, আমরা হয়তো শীঘ্রই লাইন পেয়ে যাবো। তো আমরা চেষ্টা করছিলাম যে এখানে আমরা কৃষি মিটার মানে যে যে বিলটা পে করতে হয়, কৃষি যে ইউনিট, জি সেই ইউনিটে দিতে এই চাচ্ছেন। ইউনিটে দিতে চাচ্ছিলাম, এটা ছিল আগে। আচ্ছা এখন তারা বলছে যে এটা সম্ভব না, এটা বাণিজ্যিকে চলে গেছে। আচ্ছা। তো আমরা আমাদের মৎস্য অধিদপ্তরও বলেছি, বিভিন্ন জায়গায় বলছি যে আমাদের জেলা প্রশাসককে বলেছি যে আমাদের এটা কৃষিতে যদি আমাদেরকে বিদ্যুৎ সংযোগটা দেয়, তাহলে আমরা কৃষকেরা এখান থেকে বিদ্যুৎটা অনেকটা সাশ্রয়ী রেটে পাবো আপনার। এই তো। বাহ, বেশ চমৎকার ভাই। আপনার তো আমরা এখন এই যে মাছের যেই অংশটা সেটা দেখলাম, আপনার তো প্রজেক্টের আরো অনেক অংশ আছে তাই না? জি। তো আমরা কি এখন অন্য অংশগুলো গিয়ে দেখতে পারি? জি অবশ্যই। আমরা তাহলে চলেন, কলার যে বাগানটা আছে আপনার কলা বাগানটা গিয়ে দেখে জি আসি। অবশ্যই, চলুন। চলুন। ভাই আপনার তো এই সবগুলা কলা গাছে কি হচ্ছে পুকুরের পাশে? জি, সবগুলো কলা পুকুরের পাশে আমার। আচ্ছা আচ্ছা। আর আমরা তো দেখতে পাচ্ছি যে আপনি এখানে হাঁটার জায়গাটা অনেক বিশাল বড় রেখেছেন, জি, মানে জি। কি আপনি এটা পরিকল্পনা করেই রেখেছেন হ্যাঁ, যে গাছ লাগাবেন? জি জি জি, আমরা যখন পুকুর খনন করি তখনই আমরা প্ল্যান করেছিলাম যে পাটটা বড় রেখে আমরা কলা গাছ লাগাবো। ও আচ্ছা। আর এই পাশেও দেখতে পাচ্ছি এগুলো সম্ভবত কমলা বা মালটার গাছ তাই না? মালটা কমলা গাছ। আচ্ছা, তো মানে এক পাশে কলা এক পাশে হচ্ছে যে মালটা কমলা, এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে যে আমরা এই পারে কলা গাছ দিয়েছি, আমরা জি। তো পাটটা তো আমার অনেক বড়, জি জি। তো আমার জায়গাটা ফাঁকা থাকার কারণে আমরা এটা এই মালটা কমলা গাছ এই সাইডে লাগিয়ে দিয়েছি। আচ্ছা। আর এমনিতে তো হচ্ছে যে অনেক রকমের গাছই লাগানো যায় বা আপনি চাষ করতে পারছেন, কিন্তু জি। আপনি কলা নিয়ে কেন কাজটা করছেন? আমরা জানি হয়তো যে আমরা যদি আম গাছ লাগাই পুকুর পাড়ে, বা হয়তো যদি আমরা আরো কিছু যে ফলের গাছগুলো আছে যে পাতা ঝরে জি জি। বা ওই যে আমের মুকুল ঝরে, বা এটাকে পুকুরের পানি নষ্ট করে দেয়। ও আচ্ছা, মাছের জন্য জি ক্ষতিকর জি হবে জি, সেক্ষেত্রে। এই জন্য আমরা পুকুরে কলা গাছ লাগাচ্ছি। এবং পুকুর পরে আমাদের পেঁপে গাছও লাগানো যায়, যে ওই যে গাছের পাতাগুলো ঝরে পড়ে না আপনার, এই জন্য কলা গাছ লাগানো। আর এমনিতে এগুলা কোন জাতের কলা আপনাদের? এগুলো আমরা চাপায়ের ভাষায় বলি, যদি বলতে যাই এটা আমরা চিনি কলা বলি আমরা। চিনি চাপায়ে। কলা? জি জি। বাহ, চমৎকার মানে নাম। এই কলাটা চিনির মতো মিষ্টি, ওই জন্য এই আচ্ছা। চিনি কলা বলে আপনার। আচ্ছা আচ্ছা। এটা সম্ভবত আপনাদের চাঁপাইনবাবগঞ্জের মধ্যেই হয়তো কলাটা থাকে, বাহিরে আপনারা কি পাঠান? না, আমরা চাপাই জেলাতেই বিক্রি করে দিই। আচ্ছা আচ্ছা। তো আপনারা যেহেতু বিক্রির প্রসঙ্গই আসছে, মানে এটা কি আপনারা এখান থেকে পাইকারি ভাবে দিচ্ছেন না খুচরা না, দিচ্ছেন? পাইকারি দিই আমরা। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে এই যে পুরো জায়গাটা যে আপনি কাজ করছেন, তো এইটা কি মানে আপনার নিজের জায়গা প্রজেক্টের পুরোটা? না, এটা আমাদের লিজ নেওয়া। আচ্ছা আচ্ছা, মানে আপনি প্রজেক্ট করার জন্যই হচ্ছে জায়গাটা জি, লিজ জি, জি। দিয়েছেন। আচ্ছা, তো সেক্ষেত্রে এই যে আপনি যে কলা গাছ করছেন, কলা গাছটা আসলে আপনার করতে গিয়ে আপনি কি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন? না, আমরা কোনো সমস্যায় পড়িনি কলা গাছ।
আচ্ছা। আমরা আমার এই পাশেই 5-6 কিলো দূরে একটা কলা বাগান ছিল, ওদের জাতটা দেখে, ওই জাতটা ভালো দেখে আমরা ওখান থেকে এই কলা গাছটা সংগ্রহ করি আপনার। আচ্ছা আচ্ছা, তো মানে আপনি প্রথমেই হচ্ছে পরিচিত জায়গা থেকে হচ্ছে জাতটা সংগ্রহ করেছেন, মানে ভালো একটা জাত সংগ্রহ করেছেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি ভালো ফল পাচ্ছেন। তো আপনার এই মানে কলা তো আপনি এখন চাষ করছেন মাছের পাশাপাশি, তো এটা নিয়ে আপনার আসলে পরিকল্পনা কি, মানে এটাকে আপনাকে আর বড় করার পরিকল্পনা আছে এই প্রজেক্টটা? জি জি। হ্যাঁ অবশ্যই, আমরা দেখতে পাচ্ছি যে এই যে জমিগুলো ডুবে আছে এখানে কিন্তু কোনো ফসল হয় না। আচ্ছা। ধান টান হয় না আপনার সেরকম। আচ্ছা। হ্যাঁ, বছরে একবার হয়, তারপর অনেক সময় ডুবে যায়, তো এই জন্য এখানে আর চাষ হয় না। তো আমরা চিন্তা ভাবনা আছে যে এই জায়গাগুলো আমরা লিজ নিয়ে এগুলো তো পুকুর খনন করবো আমরা। আচ্ছা। সরকারি নিয়ম অনুযায়ী যেটা আছে আমরা তখন পুকুর খনন করবো। সেখানে কি আপনি এই যে মাছ চাষের জন্য হচ্ছে পুকুর আর হচ্ছে কলা মালটার গাছই করবেন? জি জি। বাহ, চমৎকার ভাই। আমরা তো এখানে এই যে একটা কলার কি মোচা, অনেক এলাকায় মোচা বলে, অনেক এলাকায় হয়তো থোর বলে, তাই না? জি জি। এগুলা দেখতে পাচ্ছি, এটা থেকে তো আরো অনেক কলা হবে ভবিষ্যতে। হ্যাঁ, এটা এখন এটাই শেষ পর্যায়ে চলে এসেছে। ও আচ্ছা। এই কাজটা অবশ্য ছোট হয়েছে এই জায়গাতে। আচ্ছা ভাই, আপনি বললেন যে আপনাদের এই যে চিনি কলা যেগুলো, এগুলো খেতে খুব সুস্বাদু, অনেক মিষ্টি, হয়তো এটা তো দেখা যাবে যে আপনাদের চাঁপাইনবাবগঞ্জ ছাড়াও হয়তো বা পুরো বাংলাদেশে হয়তো এটার চাহিদা বৃদ্ধি পাবে। আপনাদের কি এটা নিয়ে কোনো পরিকল্পনা আছে যে পুরো বাংলাদেশে এটা পাঠানোর? জি, আমাদের একটা প্ল্যান আছে যে আমরা যদি বাইরে দাম পাই ভালো আপনার কলাটার এবং চাহিদা তৈরি হয় ওইভাবে, তাহলে আমরা কলার বাগানটা আরও বড় করব। আমার তো এখন 4000 গাছ আছে, আমাদের প্ল্যান আছে যে এটাকে আমরা 30,000 গাছে পরিণত করব। এবং এই কলার বাগানে করার একটা মজার বিষয় হলো যে এই যে আমরা যে 4000 থেকে 20,000 বা 30,000 করব, এই জায়গাতে আমরা কোনো গাছ কিনতে হবে না। মানে এই যে গাছ হচ্ছে না, গাছের পাশাপাশি হয়ে যাবে, এখান থেকে ছোট গাছটা আমরা তুলে এনে লাগালেই হলো। আচ্ছা, তো আপনি বললেন যে হচ্ছে যে আপনার মানে নতুন করে যদি আপনি বড়ও করতে চান, আপনার নতুন করে চারা রোপণ করতে হচ্ছে না, এমনিতেই হয়ে যাবে পাশাপাশি? না, চারা রোপণ করতে হচ্ছে না, চারা কিনতে হচ্ছে না বাইরে থেকে। আচ্ছা আচ্ছা। আমরা এই বাগান থেকেই গাছ নিয়ে আমরা ওই যে নতুন জায়গাগুলোতে আমরা ওখানে লাগিয়ে দিতে পারবো। আচ্ছা, তো আপনি যখন শুরুতে প্রথম বছর যখন প্রজেক্টটা করেছিলেন, তখন আপনার কতগুলো হচ্ছে এই কলা গাছ রোপণ করেছিলেন, চারা রোপণ করেছিলেন? আমরা তখন ওই 4000ই ছিল। 4000ই ছিল, যেহেতু আমরা এরিয়া বাড়েনি, ওই 4000 মধ্যে আছে। আর বাকি গাছগুলো আমরা রেগুলার কেটে ফেলি। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো সাইডে গাছ কেটে ফেলা আছে, কিছু ছোট বড় এই বিভিন্ন প্রতিনিয়তই কিন্তু পাশে যে গাছগুলো গজাচ্ছে এটা কেটে ফেলি। এর যদি কাটে না ফেলা হয় তাহলে ওই যে কলা দেখতে পাচ্ছেন, এই কলাটা বড় হবে না, মোটা হবে না আপনার। আপনি তো বললেন যে মানে কলা মোটামুটি একটা লাভজনক এখন পর্যন্ত আপনার কাছে, তো সেক্ষেত্রে এই যে কোনো যদি নতুন কোনো কৃষক যদি কলা হচ্ছে চাষ করতে চায় এবং সেটা থেকে যদি সে লাভবান হতে চায়, তাদের জন্য আপনার কি পরামর্শটা হবে? আমি বলবো যে কলা বাগান যদি সে একক কলা বাগান করতে চায়, তো আমি প্রথমেই বলবো যে তার যে উপজেলা কৃষি অফিসার আছে এবং তার এলাকায় কলা করে লাভবান হয়েছে, অবশ্যই তাদের বাগানটা ভিজিট করা এবং আমি মনে করি যে তার উপজেলা কৃষি অফিসারের সাথে পরামর্শ করা। এবং কলার কিছু নিয়ম আছে, যে প্রথম যদি নিয়ম বলতে যাই যে আমার কলাটা গাছ লাগানোর পরে মাটিটাকে শোধন করা। অনেক সময় কলা গাছ লাগানোর পরে কলাটা গাছটা পচে যায়, তো না পচে যেন এই জন্য আমরা নিম খোল দিই, এই জায়গাতে নিম খোল দিয়ে আমরা সারটা দিয়ে ওই জায়গাটা রেডি করি। এখন মেন যে বিষয়টা যে আমরা যে ভুলটা করি যে কলা গাছ আমরা পাশ দিয়ে গাছ তৈরি হচ্ছে, আমরা মনে করছি আমরা এই গাছেও আমরা কলা নিব। তাহলে যেটা ঘটবে যে আমার ওই যে কলাটা তৈরি হবে, প্রথম যে গাছটা লাগাচ্ছি, এই কলাটা আমার খুব মোটা হবে না কিন্তু, হ্যাঁ, এবং ওই আমি দাম পাবো না বাজারে পাবো। অবশ্যই আমাকে গাছ থেকে চারা গাছ পাশ থেকে বের হলে অবশ্যই কেটে ফেলতে হবে। এবং আমরা যখন কলাটা আমার ম্যাচিউরড হয়ে আসবে, তখন আমি পাশ দিয়ে একটা গাছ ছেড়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে এখানে যে কলাটা ম্যাচিউরড হয়েছে, পাশ দিয়ে একটা গাছ কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তো পুকুরের পাশ দিয়ে কলা বাগান আর শুধু মানে পুরোটা জায়গা নিয়ে কলা বাগান, আপনার একটা সমন্বিত কৃষি, তো ওইটা আর এটার মধ্যে কোনটা বেশি লাভজনক? না, লাভজনক যদি বলতে চান যে যদি পরিচর্যা সঠিক হয়, নিয়ম অনুযায়ী করে, দুটাই লাভজনক। আচ্ছা, আমার তো এই পুকুর পাড়েও কলা গাছ লাগানো এবং যদি শুধু কলা বাগান করে, আমি যেটা বলতে চাই যে কলা বাগান যারাই করবে অবশ্যই তাকে কলা বাগান সম্বন্ধে জানতে হবে। আচ্ছা, আমি কোন জাতটা লাগাবো, বা আমার এলাকায় কোন জাতটা কোন কলাটা চলে, হ্যাঁ, আমার কখন স্প্রে করতে হবে আমার গাছটা ভালো রাখার জন্য, কখন পানি দিতে হবে, এই জিনিসটা জানতে হবে। আচ্ছা, মানে হচ্ছে আগে হচ্ছে অভিজ্ঞতা অর্জন করে বা হচ্ছে আশেপাশে থেকে মানে একদম শিক্ষাটা নিয়ে তারপরে শুরু করতে বলছেন। তো আপনি এর মধ্যে আমাকে একটা কথা বললেন যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কথা, তো আপনি কি সেখান থেকে কোনো পরামর্শ নিয়েছেন বা আপনি তাদের কাছ থেকে কোনো সাহায্য পান?
জি, আমি অবশ্যই তাদের সাথে আমি কলা বাগান করার আগে পরামর্শ করেছি তাদের সাথে। আচ্ছা আমি জানার চেষ্টা করেছি যে কলা বাগানটা কীভাবে করতে হয়, কোন জাতটা ভালো হবে, কী কী আচ্ছা। দিতে হয়। ওনাদের জায়গা থেকে আমরা হেল্প করেছি। বাহ, বেশ চমৎকার। ভাই আপনি তো বললেন যে আপনি হচ্ছে এই কলা বাগানে আপনি মোটামুটি সন্তুষ্ট, তো আপনার জি। পুরো প্রজেক্টটার কথা যদি আমি জানতে পাই, এটাতে আপনি কেমন, মানে এটাতে কি আপনি লাভবান বা আশানুরূপ জি, ফল ইনশাল্লাহ, হচ্ছে? আলহামদুলিল্লাহ লাভবান এটা আমরা। আচ্ছা, তো এটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি প্রজেক্ট নিয়ে? আমার ভবিষ্যৎ পরিকল্পনায় এই জায়গায় আমার একটা প্রায় 200 গরুর খামার করার প্ল্যান আছে। বাহ, বেশ চমৎকার। মানে আপনার সমন্বিত কৃষি যেটা, এটাকে আপনি আরো বিশাল জি, বড় জি। করতে চাচ্ছেন। যে আমি বলেছি এর আগে যে আমরা নিরাপদ খাওয়ার নিয়ে কাজ করছি। আমাদের প্ল্যান আছে যে আমরা মাছ এবং গরুটা, আমাদের গরু গোস্ত প্রসেসিং করে আমাদের বাজারজাত করার প্ল্যান আছে, এবং মাছটাও প্রসেসিং করার প্ল্যান আছে। এবং আমি আরেকটা মেসেজ দিই, অবশ্য কলা বাগানের সাথে মাছ চলে এলাম, হ্যাঁ জি বলবো বলুন। আমাদের যে এখানে যেহেতু মাছ আছে, আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা যদি সহজভাবে বলতে চাই যে আমি নিজের কথা বলে যে আমার ছেলে মেয়েকে আমি রেগুলার মাছ গোস্ত খাওয়াতে চাই, তাই না? এবং এটা কিন্তু একজন অটো চালক বা দিনমজুরও চাই যে তার বাচ্চাটাকে মাছ গোস্ত খাওয়াতে, কিন্তু অবশ্যই। তাদের হয়তো ইনকাম সোর্স খুব বেশি না, বা ওই জন্য তো সুযোগটা তৈরি হয় না। এই জায়গাতে আমরা যে প্ল্যান করছি যে তারাও যেন তাদের সাধ্যের মধ্যে ক্রয় করতে পারে। আমরা মাছটা প্রসেসিং করে জাস্ট যেন 100 টাকার মধ্যে তারা মাছ কিনতে পারে, একটা 5 পিস বা 6 পিস মাছ। মানে যার যতটুকু প্রয়োজন হ্যাঁ, আপনারা ঠিক কিনতে পারে। ততটুকুরই ব্যবস্থা করে ব্যবস্থা দিচ্ছেন। আমরা এই প্ল্যানটা করছি, এবং এটা আমরা খুব শীঘ্রই আগামীতে মার্কেটে বাজারজাত করবো এটা নিয়ে, এবং আমাদের নিজস্ব আউটলেট চাপাই এবং রাজশাহীতে চালু করব। আচ্ছা। যে আমরা আমাদের যে উৎপাদিত যে পণ্যগুলো, যেগুলো একটা মাছ, আমাদের দেশীয় ফল যেগুলো আছে, সেগুলো আমাদের একটা আউটলেটের মাধ্যমে বাজারজাত করব। আর সবচেয়ে বড় যে আমরা চেষ্টা করছি যে প্রত্যেকটা পণ্যই যেন আমরা নিরাপদভাবে দিতে পারি, স্বাস্থ্যসম্মত ভাবে দিতে পারি। মানে একদিক দিয়ে আপনি হচ্ছে নিজে উপকৃত হচ্ছেন, আরেক দিকে হচ্ছে যে আপনি চাচ্ছেন যে হচ্ছে মানুষজন যেন নিরাপদ খাদ্যের অবশ্যই। বিষয়টা আপনি নিশ্চিত করছেন। জি, জি। বা বেশ চমৎকার। ভাই আজকে তো আপনার প্রজেক্টটা ঘুরলাম, অনেক মাছ দেখলাম, এদিক দিয়ে হচ্ছে আপনার এই যে কলা গাছ, মালটা সবকিছু দেখলাম, অনেক ভালো লাগলো। এখন বিদায় নিয়ে নিতে হচ্ছে। ভালো থাকবেন, জি, বিদায় নিয়ে জি। নিচ্ছি। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। বছরে একবার পুকুরে মাছের পোনা ফেলে সেখান থেকে কিন্তু সারা বছর ব্যাপী মাছ উত্তোলন করছে, অর্থাৎ বছরে প্রায় 4 বার মাছ উত্তোলন করছে। আবার সেই পুকুরের পাড় ঘেঁষে রয়েছে সারি সারি ফলের বাগান, সেখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে ফলন পাচ্ছে। শুধুমাত্র এই যে সম্ভব হয়েছে সমন্বিত কৃষিতে। আর বর্তমানে বাংলাদেশে যেভাবে জনসংখ্যা বাড়ছে, সেখানে কিন্তু সমন্বিত কৃষির আসলে কোনো বিকল্প নেই। সমন্বিত কৃষি নিয়ে আমাদের আজকের পর্ব এ পর্যন্তই। বিদায় নিয়ে নিচ্ছি দীপ্ত কৃষি অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সার্ড বাই এয়ার মালিক সিরিজ। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দীপ্ত টিভির সাথেই থাকবেন।